আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ইরান ও লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে করে দেশ দুটিতে ইসরায়েলি হামলায় নিহত 600 ছাড়িয়েছে। অন্যদিকে উপসাগরীয় এলাকা জুড়ে জ্বালানি স্থাপনায় লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে ইরান। শনিবার থেকে ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 10 জন। আর বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এতে বৈশ্বিক অর্থনীতিতে দেখা দিয়েছে অস্থিরতা, আর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দ্রুত বিস্তৃত হচ্ছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরানের রাজধানী তেহরান ও লেবাননের রাজধানী বৈরুতে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রেও হামলার খবর পাওয়া গেছে। সময় যত যাচ্ছে জায়নবাদীদের হামলায় ইরান ও লেবাননে হতাহতের সংখ্যা বাড়ছে। তেহরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংসে যা প্রয়োজন ওয়াশিংটন তাই করবে এমন অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রয়োজনে ইরানের স্থল অভিযানের কথাও ভাবছে ট্রাম্প প্রশাসন। পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি অবকাঠামোয় আঘাত হানছে ইরান। এতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি জানায়, তাদের দুটি স্থাপনায় হামলার পর সব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে স্থগিত রয়েছে। এদিকে আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। এখন থেকে এ নৌপথে কোনো জাহাজ চলাচলের চেষ্টা হলে আক্রমণ করা হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইরানি ড্রোন আঘাত এনেছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও। পশ্চিম জেরুজালেম, তেল আবিব ও ইলাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, যদিও ইরানের হামলা প্রতিহতের কথা জানিয়েছে তেল আবিব। তেহরান থেকে বৈরুত আর হরমুজ প্রণালী থেকে উপসাগরীয় জ্বালানি স্থাপনা, সংঘাত এখন সামরিক সীমানা ছাড়িয়ে বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এর প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও নিরাপত্তা ব্যবস্থায়। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। যথারীতি বন্ধ রুটে ফ্লাইট চলাচল এখনও বন্ধ রয়েছে এবং বাংলাদেশের আশপাশের দেশগুলোর পাশাপাশি সৌদি আরব, ইতালি ও ব্যাংককে সরাসরি ফ্লাইটগুলো চালু রয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা আগে থেকে অবগত হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাউকে দেখা যায়নি। 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 131টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 3 মার্চ বাতিলের তালিকায় থাকা 22টি ফ্লাইটের মধ্যে রয়েছে কাতার এয়ারলাইন্সের 4টি, এমিরেটস এয়ারলাইন্সের 4টি, গালফ এয়ারের 4টি, ফ্লাই দুবাইয়ের 4টি, কুয়েত এয়ারের 2টি এবং জাজিরা এয়ারলাইন্সের 4টি। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। জাহিদ, ফ্লাইট বাতিল থাকায় বিমানবন্দরের যাত্রীদের বক্তব্য কি? এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ফারিয়া, ইতিমধ্যে এই যে সংখ্যাটি আপনি জানিয়েছেন তার চেয়ে আরও বেশি 16টি যোগ হয়েছে ইতিমধ্যে, অর্থাৎ 147টি ফ্লাইট গত 4 দিনে এই মুহূর্তে বাতিল করা হয়েছে। অর্থাৎ আজকের দিনে 38টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিশেষ করে যেই রুটগুলো বলা হচ্ছে যে কুয়েত, বাহরাইন এবং যে ইরান, ইরাক, এই অঞ্চলগুলোতে যেহেতু যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং আকাশপথ বন্ধ রয়েছে, সেই কারণে সেই রুটের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। এছাড়া সৌদি আরব, কুয়ালালামপুরের ফ্লাইট কিছু বাতিল করা হয়েছে, কিন্তু সৌদি আরবের ফ্লাইট জেদ্দা এবং দাম্মা যেটি রয়েছে সেগুলো কিন্তু চলছে, রিয়াদে হয়ে সরাসরি চলছে। এবং বিশেষ করে যেগুলো ট্রানজিট ছাড়া ফ্লাইট রয়েছে, সরাসরি ফ্লাইটগুলো সেগুলো সচল রয়েছে। ইউরোপের রোমের সেই ফ্লাইটগুলো চালিয়ে রয়েছে। এছাড়া ব্যাংকক, কলকাতা, কলম্বো এই ফ্লাইটগুলো সচল রয়েছে। এবং আমরা যে যাত্রীগুলো দেখতে পেয়েছি তারা হচ্ছে যে নিয়মিত যারা যে সচল রয়েছে যে ফ্লাইটগুলো তাদের, এবং বিশেষ করে যেগুলো ক্যান্সেল হয়েছে, বিশেষ করে বাতিল করা হয়েছে যে ফ্লাইটগুলো, সেই ফ্লাইটগুলো এখন পর্যন্ত যাত্রী আমরা এখানে কোনো উপস্থিতি দেখতে পাইনি। এবং তাদেরকে ইতিমধ্যে যে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে তাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং হটলাইন সেবাও চালু করা হয়েছে। যদি কোনো বিষয় জানতে অধিকতর তথ্য জানার জন্য প্রয়োজন হয় সেই হটলাইন
গুলোতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে, যেন তারা জানতে পারেন। এবং পরিস্থিতি কখন নাগাদ স্বাভাবিক হবে সেটি এই মুহূর্তে কেউই বলতে পারছে না, কারণ আকাশপথ খোলা না পর্যন্ত সেই অঞ্চলে বিমান চলাচলগুলো স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফারিয়া। জায়েদ, আপনাকে ধন্যবাদ। আজ থেকে শুরু হয়েছে ঈদে যাত্রায় অগ্রিম টিকিট বিক্রি। অন্যান্য বারের মতো এবারও ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল ৯টা পর্যন্ত পশ্চিম অঞ্চলে আনুমানিক ১৩,০০০ টিকিটের মধ্যে প্রায় ১১,৪০০ টিকিট বিক্রি হয়েছে। সার্ভারে মোট হিট হয়েছে প্রায় ২১,০০০। স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম বলেন, পশ্চিম অঞ্চলে আজ প্রায় ১০,০০০-এরও বেশি টিকিট বিক্রি হয়েছে। ব্ল্যাক মার্কেটে টিকিট বিক্রির কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। এছাড়া পূর্বাঞ্চলের টিকিট বিক্রি দুপুর ২টা থেকে শুরু হবে বলে জানান তিনি। এদিকে ঈদকে সামনে রেখে বাসেরও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন ও অফলাইনে দুইভাবে টিকিট বিক্রি করছে বাস কর্তৃপক্ষ। কারণ 100% টিকিট অনলাইনে, আপনি আপনার ঘরে বসে প্রচলিত বিধি অনুসরণ করেই তো আপনি টিকিট কাটবেন। কাজে এইখানে টিকিট ব্ল্যাক হওয়ার কোনো সুযোগ নেই। কাউন্টার থেকে তো কোনো টিকিট প্রদান করা হচ্ছে না, বা কাউন্টার থেকে টিকিট বাইরে যাচ্ছে, বিষয়টা এরকম হওয়ার সুযোগ নেই। কাজে এখানে টিকিট ব্ল্যাকের কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। দর্শক, এই মুহূর্তে সায়েদাবাদ বাস টার্মিনালে রয়েছে সহকর্মী মুনতাসির মামুন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, টিকিট বিক্রির চাপ সেখানে কেমন দেখছেন? ঈদকে কেন্দ্র করে যে আগাম টিকিট, সেই আগাম টিকিট কিন্তু আজকে আমরা বিভিন্ন টার্মিনালগুলো ঘুরে দেখলাম। এখন বর্তমানে রয়েছে সায়েদাবাদ বাস টার্মিনাল এবং বাস কাউন্টারগুলোতে আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা বললেন যে আসলে ঈদকে কেন্দ্র করে 7 দিন আগে থেকে কিন্তু আসলে তারা তাদের যে টিকিট, সেই টিকিটগুলো ছাড়বেন। এবং অনেকেই আছেন যারা আগাম টিকিট চাচ্ছেন, কিন্তু আসলে যারা বাস মালিক কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে আসলে তাদের কাছে এই মুহূর্তে আগাম টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আগাম টিকিটকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষেরই উত্তেজনা রয়েছে যে আসলে এই আগাম টিকিট তারা কবে নাগাদ পাবে সেটিও কিন্তু রয়েছে। অনেকে সহজ.কমে কিন্তু আসলে টিকিট বিক্রি করছেন, আবার অনেকে অফলাইনে বিক্রি করছেন এবং বিভিন্ন কাউন্টারগুলোতেও কিন্তু একই ধরনের কথা তারা বলে থাকছেন। তো আসলে সার্বিক পরিস্থিতি যদি এই মুহূর্তে এই সায়েদাবাদ বাস টার্মিনাল এবং কাউন্টারগুলোর কথা যদি বলি, যে আসলে এই মুহূর্তে আগাম টিকিট কেনার জন্য কোনো ক্রেতা তেমন নেই বললেই চলে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। আপনাকে ধন্যবাদ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন করা হয়। সংশ্লিষ্ট সকল পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন। যে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছেন। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন সহকর্মী জিএম মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাহমুদ, জুলাই সনদের রুল নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ফারিয়া, গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের স্থগিত চেয়ে মূলত এই
রিট করা হয়। দুটি রিটের প্রেক্ষিতে গতকাল এর বিষয়ে শুনানি হয়েছে এবং শুনানির পর কিন্তু আজকে আদেশের জন্য দিন রেখেছিল এবং এই আদেশ কিন্তু কিছুক্ষণ আগেই আদালত থেকে হয়েছে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু দুই পক্ষের অর্থাৎ রিটকারীর পক্ষে এবং রিটকারীর বিপক্ষের আইনজীবীরা কিন্তু এখানে কথা বলেছেন এবং এখানে যে রুল জারি করা হয়েছে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে যে এই যে গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অসাংবিধানিক হবে না এই বিষয়টি মূলত জানতে চাওয়া হয়েছে এবং 4 সপ্তাহ পর এ বিষয়ে চূড়ান্ত শুনানি হবে এই বিষয়ে কিন্তু আদালত থেকে জানানো হয়েছে। যদিও রিটকারীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের যে অসাংবিধানিক কাজ এটি আসলে জনস্বার্থে নয় এই বিষয়টি আসলে বলা হয়েছে। একই সাথে এই রিটের বিপক্ষে যে আইনজীবীরা রয়েছেন তারা বলেছেন যে যদি এই গণভোট এবং জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে কিন্তু বিগত সরকারের সকল কর্মকাণ্ডই কিন্তু প্রশ্নবিদ্ধ হবে এবং সেই ক্ষেত্রে নির্বাচন এবং বর্তমান যে সরকার গঠিত হচ্ছে এই সরকার নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হবে। তো এই বিষয়টি আসলে চূড়ান্ত হবে 4 সপ্তাহ পর এবং সেই সময় আসলে বোঝা যাবে এই বিষয়ে আদালতের কি নির্দেশনা আসে। তো এখান থেকে এই বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফারিয়া। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়া আন্দোলনের সময় কারফিউ এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি ও সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে। সকালে এইসব মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সচিবালয়ে বিভিন্ন বিষয় নিয়ে সভা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছে সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিল্লাল, প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। ফারিয়া, আসলে আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকাল 9টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে কিন্তু প্রবেশ করেছেন। শুরুতেই কিন্তু তিনি যে কোস্টগার্ডের যেই প্রধান রয়েছেন তার সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন। পরবর্তী যে কর্মসূচিটি রয়েছে যে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক তাদেরকে নিয়ে একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে আসলে সামনে ঈদকে কেন্দ্র করে আসলে রাজধানীর যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, গণপরিবহন থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টর কীভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় বিভিন্ন দিক নির্দেশনামূলক একটি সভা থাকবে। এই 2 প্রশাসকের এই সভাটি চলছে। পরবর্তীতে কিন্তু আরেকটি সভা রয়েছে, সেটি হচ্ছে যে সড়ক এবং নৌ মন্ত্রীদের সাথে, কারণ ঈদ যাত্রাকে কেন্দ্র করে যে সড়কপথ এবং নৌপথে কীভাবে নির্বিঘ্নে যাত্রা করা যায় সেই বিষয়টি কিন্তু আজকে গুরুত্ব সহকারে এখানে কিন্তু বৈঠকে তুলে ধরা হবে। আমরা যেটি জানতে পেরেছি সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হতে পারে সেটি হচ্ছে যে মহাসড়কে যখন ঈদ যাত্রাকে কেন্দ্র করে যে অতিরিক্ত যে ভাড়া আদায় করা, পাশাপাশি সড়কে বিভিন্ন চাঁদাবাজির বিষয়টি কিন্তু আজকে আলোচনা আসতে পারে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে, সেটি হচ্ছে যে আমরা জানি যে বিএনপি সরকারের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেটি হচ্ছে নদী ও খাল খনন যে কর্মসূচি। এই খাল খনন কর্মসূচির যেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু সেটির বিষয়ে একটি সভা হয়েছিল। সেই সবাইকে তাদেরকে 3 দিন সময় দেওয়া হয়েছিল যে আসলে কোন পর্যায়ে আসলে খাল খনন কর্মসূচিটি পালন করা যায়, সেটি কীভাবে করা যায় সেই বিষয়টি আসলে আজকে অগ্রগতি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। তার পরবর্তীতে কিন্তু তাদের সাথে আমরা আসলে আপনাদের জানিয়ে দিতে পারবো যে কবে থেকে খাল খনন কর্মসূচিটি শুরু হচ্ছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে শিশু হীরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় 3 দিন হয়ে গেলেও ঘাতককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হবে বলে জানায় কর্মকর্তারা। নিহত শিশুর মা রোকেয়া বেগম গত রোববার রাতে মামলা দায়ের করেন। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শিশু হীরার ধর্ষকের বিষয়ে তার পরিবার থেকে কি আর কিছু জানতে পেরেছেন কিনা, আর এখান থেকে শিশুটির লাশ কোথায় নেওয়া হবে?
জি, ফারিয়া আসলে যেমনটি বলেছেন, শিশু হীরার দর্শককে গ্রেপ্তারের দাবিতে কিন্তু পরিবারের সবাই কিন্তু আসলে সোচ্চার। তারা একটু আগে বলেছে 72 ঘন্টা পার হলেও কিন্তু আসলে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি, এবং তারা কিন্তু এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন আসলে তারা এই নতুন বাংলাদেশে সেটা কিন্তু প্রত্যাশা করেনি, এবং তারা জানালো আসলে তাদের ছোট আদরের বোন 7 বছর বয়স, কেন তার সাথে আসলে এই ধরনের একটা আচরণ করা হলো, এটা নিয়ে তারা কিন্তু হতভম্ব। এবং তার বাবা, মেয়েটির বাবা কিন্তু আসলে একটি অটো চালক, তার কাছে যে টাকা পয়সা আছে সেটাও না, এবং একই সাথে তাদের সেই রকম মেয়েটার এবং কারোর সাথে তাদের কিন্তু আসলে শত্রুতাও নয়, ব্যক্তিগত শত্রুতাও নয়। তারপরও কেন তাদের পরিবারের সাথে এরকম ঘটনা ঘটলো তারা কিন্তু এটা নিয়ে কিন্তু বুঝে উঠতে পারতেছে না। এবং তারা তাদের যেই ভাইগুলো আছে এখানে, তারা বলল তাদের সাথে আজ ব্যক্তিগতভাবে কারো শত্রুতা নাই এবং পারিবারিকভাবেও কারোর সাথে কোনো ঝামেলা নাই। এরপরও তাদের বোনের সাথে কেন এরকম হলো তারা বুঝতেছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে বলল যে একটি মামলা হয়েছে, সেই মামলায় তারা গ্রেপ্তারের চেষ্টা করছে। এই মুহূর্তে লাস্ট কিছুক্ষণ পরে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম শেষে সেটি বাড়ি নিয়ে যাবে চট্টগ্রাম মেডিকেল থেকে। এই মুহূর্তে কিন্তু লাশ সহ সবাই কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।